আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আওয়ামী লীগের নীরব বিপ্লব, নো ভোট নো ভোট ক্যাম্পেইন কেন সফল? দর্শক, অবশেষে বহুল আলোচিত এবং সমালোচিত সেই ভোট গ্রহণ শেষ হলো। এখন চলছে ভোট গণনা। তবে এই গণনার ফলাফল যাই হোক না কেন, পর্দার আড়ালের খবর এবং মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। রাজনৈতিক মহলে এখন একটাই আলোচনা, বিএনপি কি তবে ক্ষমতায় বসছে? আওয়ামী লীগকে ছাড়াই অনুষ্ঠিত হলো এই নির্বাচন, কিন্তু আওয়ামী লীগ সহিংসতা কিংবা হাঙ্গামার পথে না গিয়ে বেছে নিয়েছিল এক অভিনব কৌশল, নো ভোট নো ভোট ক্যাম্পেইন। আমাদের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা গেছে যে বড় কোনো রাজনৈতিক দল নির্বাচনে না থাকলে সহিংসতা অনিবার্য হয়ে ওঠে। কিন্তু এবার আওয়ামী লীগ এক অন্যরকম ম্যাচুরিটি বা রাজনৈতিক পরিপক্কতা দেখিয়েছে। তারা নির্বাচন বানচাল করতে পেট্রোল বোমা কিংবা জ্বালাও পোড়াইয়ের পথে হাঁটেনি, বরং তারা শান্তিপূর্ণভাবে সাধারণ মানুষকে ভোট বর্জনের আহ্বান জানিয়েছে। তাদের স্লোগান ছিল পরিষ্কার, নৌকা নেই তাই ভোটও নেই। এই শান্তিপূর্ণ অবস্থান শুধু দেশের মানুষের কাছেই নয়, আন্তর্জাতিক মহলেও একটি ইতিবাচক বার্তা দিয়েছে। আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা সহিংসতা ছাড়াই মাঠের রাজনীতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। এই শান্তির পথ বেছে নেওয়ায় তারা জনমনে এবং রাজনৈতিক বিশ্লেষকদের কাছে অবশ্যই একটি ধন্যবাদ দাবিদার। এখন প্রশ্ন হলো, এই ক্যাম্পেইন কতটা সফল? মাঠ পর্যায়ের তথ্য বলছে এই ক্যাম্পেইন শুধু আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং সাধারণ মানুষের মধ্যেও এর ব্যাপক প্রভাব পড়েছে। আওয়ামী লীগের আহ্বানে সাড়া দিয়ে বিপুল সংখ্যক ভোটার ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত থেকেছেন। যে কোনো নির্বাচনে ভোটার উপস্থিতি হলো সেই নির্বাচনের গ্রহণযোগ্যতার মাপকাঠি। যখন দেশের বড় একটি অংশ ভোট বর্জন করে, তখন সেই নির্বাচনের নৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে। আওয়ামী লীগের এই নীরব প্রতিবাদ আসলে সরকারের জন্য এক বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। তারা সহিংসতা না করে নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ তৈরি করে দিয়েছে। আমরা গত 1.5 বছর যাবত বিভিন্ন জরিপ আমাদের সামনে বাংলাদেশি গণমাধ্যমের মাধ্যম দিয়ে হাজির করা হতো, আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, আওয়ামী লীগের ভোট নেই। দেখিয়ে দিল আওয়ামী লীগের ভোট আছে কি নেই এবারের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবার আসি সবচেয়ে বিতর্কিত বিষয়ে, ভোটের কাস্টিং পার্সেন্টেজে। সরকার বা নির্বাচন কমিশন হয়তো চূড়ান্ত পরিসংখ্যানে একটি সুবিধাজনক সংখ্যা দেখানোর চেষ্টা করবে, কিন্তু মাঠ পর্যায় থেকে বিভিন্ন গণমাধ্যম এবং স্বতন্ত্র পর্যবেক্ষকদের মতে প্রকৃত ভোটের হার 25 থেকে 30% বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম। এখন প্রশ্ন আসতে পারে যে কেন এই কম উপস্থিতি? আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় প্রতিদ্বন্দ্বিতার অভাব ছিল। সাধারণ মানুষ মনে করেছে তাদের ভোটের কোনো মূল্য নেই। আওয়ামী লীগের নো ভোট ক্যাম্পেইন সাধারণ ভোটারদের ঘরে থাকতে উৎসাহিত করেছে। এই 25-30% কাস্টিং স্পষ্ট করে দেয় যে দেশের একটি বিশাল জনগোষ্ঠী এই প্রক্রিয়ার সাথে একমত ছিল না। গুঞ্জন শোনা যাচ্ছে বিএনপিকেই শেষ পর্যন্ত ক্ষমতায় বসানো হচ্ছে। আওয়ামী লীগকে নির্বাচনে বাইরে রাখা এবং একটি একতরফা পরিবেশ তৈরি হওয়া অনেক সমীকরণের দিকে ইঙ্গিত দেয়। যদি তাই হয়, তবে সামনের দিনগুলোতে বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল মেরুকরণ দেখা যাবে। তবে মনে রাখতে হবে, জনগণের বড় অংশকে বাইরে রেখে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা আনা কঠিন। আওয়ামী লীগ যেভাবে শান্তিপূর্ণভাবে নিজেদের শক্তি প্রদর্শন করল, তাতে ভবিষ্যতে তাদের উপেক্ষা করা যে কোনো সরকারের জন্যই কঠিন হবে। আওয়ামী লীগ সহিংসতায় না গিয়ে ধৈর্য দেখিয়েছে, এটি তাদের একটি দীর্ঘমেয়াদী কৌশল হতে পারে। এর মাধ্যমে তারা আন্তর্জাতিক মহলে প্রমাণ করতে চাইছে যে তারা শান্তিপ্রিয় দল এবং তাদের ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হয় না। যখন একজন ভোটার ভোট দিতে যান না, তখন তিনি আসলে বর্তমান ব্যবস্থার প্রতি অনাস্থা প্রকাশ করেন। এই 25-30% ভোট কাস্টিং এটাই প্রমাণ করে যে সাধারণ মানুষের একটি বড় অংশ মূলধারার রাজনীতির বাইরে চলে যাচ্ছে, যা ভবিষ্যতে সিভিল সোসাইটি মুভমেন্টের জন্ম দিতে পারে। বিএনপি যদি ক্ষমতায় বসে,
তবে তাদের প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ হবে এই বিশাল বর্জনকারী জনতাকে শান্ত করা এবং অর্থনীতি পুনরুদ্ধার করা। আওয়ামী লীগের এই শান্তিপূর্ণ ক্যাম্পেইন আসলে নতুন সরকারের জন্য একটি মৌন প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে। যে নির্বাচনে দেশের অন্যতম বৃহত্তম দল অংশ নেয় না এবং ভোটার উপস্থিতি অর্ধেকের নিচে থাকে, সেই নির্বাচনের নৈতিক বৈধতা নিয়ে বিশ্ব রাজনীতিতে প্রশ্ন উঠবেই। এটি দেশের বৈদেশিক বাণিজ্য এবং কূটনীতিতে প্রভাব ফেলতে পারে। আমরা কয়েক ঘন্টার আগে একটা ভিডিওতে এ বিষয়ে আলাপ করেছি। কাজেই দিন শেষে যে নির্বাচনটি হলো, সেই নির্বাচনটি আসলে আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগের বিজয়ে। আওয়ামী লীগের ভাই বোনরা কি মনে করছেন যে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, আওয়ামী লীগ হেরে গেছে? আপনাদের আজকে আর একবার উৎসাহিত হবার দিন, পুনরুজ্জীবিত হবার দিন। কারণ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের নির্বাচন সম্ভব নয়, এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানে বাংলাদেশ কিন্তু শান্ত হলো না। আমি বরাবরই একটি কথা বলে আসছি যে নির্বাচন হয়ে যাচ্ছে তো কি হয়েছে, নির্বাচন হয়ে যে সরকারটা আসবে সেই সরকারটা সাস্টেন করতে হলে তো ভোটের পার্সেন্টেজ লাগে। 30% ভোট যদি হয় বা এটা সরকার যদি বেশিও দেখায় তাতেও কিন্তু কোনো যায় আসে না। মাঠের অবস্থা তো সেরকম। আমাদের কাছে সারা বাংলাদেশের বিভিন্ন নথিপত্র আছে, আমরা সরকারি বেসরকারি নথিপত্রের আলোকেই বলছি কথাগুলো, যে ভোট কাস্টিং ম্যাক্সিমাম 30%-এর বেশি হবে না। বাংলাদেশের ইতিহাসে কম ভোট কাস্টিং এর একটি ভোট হয়ে থাকলো আজকের ভোটটি। এখন আসি যে আজকে একই সাথে গণভোট অনুষ্ঠিত হয়েছে, এবং এই গণভোটটাও সরকার যদি এটাকে ইঞ্জিনিয়ারিং না করে বা ইঞ্জিনিয়ারিং করার সুযোগ না পায়, গণভোটেও আমি বিশ্বাস করছি যে না জয়যুক্ত হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন গণভোটে হয়তো না জয়যুক্ত হবে। বাংলাদেশে এর আগে 3টি গণভোট অনুষ্ঠিত হয়েছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে, প্রেসিডেন্ট এরশাদের আমলে এবং 1991 সালে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে। 3টি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে বিপুল ভোটে। কিন্তু এবার হয়তো একটা নজিরবিহীন ইতিহাস ঘটে যাবে। এখন দেখার বিষয় যে কি ঘটছে। আমরা এখন নিশ্চয়ই ফলাফলের অপেক্ষা করব। আওয়ামী লীগের হারাবার কিছু নেই। আওয়ামী লীগের নো ভোট ক্যাম্পেইন শতভাগ সফল হয়েছে। এই সাফল্যকে বেস করে আওয়ামী লীগ সামনে এগিয়ে যাবে। কাজেই হারাবার কিছু নেই। আওয়ামী লীগের জয় হয়েছে, এবং আওয়ামী লীগের জয় হলে ভবিষ্যতেও বাংলাদেশের জয় হবে। কদিন আগে পর্যন্ত একটা সীমাহীন শঙ্কার মধ্যে আমরা ছিলাম। এখনো যদিও বা গণনা হচ্ছে, আলটিমেটলি ফলাফল কি দেয় ইউনূস সরকার সেটি একদম শতভাগ নিশ্চয়তা দিয়ে বলা যায় না। আমরা বুঝতে পারছি যে ক্ষমতায় বিএনপি আসছে, বিএনপিকে ক্ষমতায় বসানো হচ্ছে, কিন্তু এটা যদি জামাতকে বসানো হতো, কদিন আগের কথা বলছি, বা এখনো যদি হয়, হ্যাঁ ভোটকে যদি জয়যুক্ত করা হয়, তাহলে কিন্তু বাংলাদেশ হেরে যাবে। আমরা বিশ্বাস করি না যে বাংলাদেশ হারছে না। এই আশাবাদ নিয়ে আমরা ভোটের ফলাফলের অপেক্ষা করি। জামায়াতে ইসলামীর জোটের যেমন অপেক্ষা বিজয় ঘোষণার, এবং তারা যেমন বিজয়ের জন্য অপেক্ষা করছেন, যে কারণে জাতীয় নাগরিক পার্টি তাদের প্রধান শরিক তারাও বলছেন যে আমরা দেখব, কিন্তু আমরা ফলাফল প্রত্যাখ্যান এবং বর্জনের জন্য প্রস্তুত আছি। এবং তারা এক বিরাট অভিযোগনামা এরই মধ্যে পেশ করেছেন। জামায়াতে ইসলামী কয়েকটি আসনের ভোট স্থগিত করতে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে বলেছে। বিএনপির দিক থেকেও একইভাবে তারা একদিকে যেমন নির্বাচন কেমন হয়েছে এর প্রতিক্রিয়া এখনো জানায় নাই, কিন্তু বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান পরিষ্কার বলেছেন যে শুধুমাত্র নির্বাচন সুষ্ঠু হলেই তাদের পক্ষে ফলাফল মেনে নেওয়া সম্ভব। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সংসদ নির্বাচন আর গণভোট একসাথে অনুষ্ঠিত হলো, এবং সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত টানা ভোট গ্রহণ চলেছে। এখন ভোট গণনা শুরু হয়েছে। আগেই প্রার্থীর মৃত্যুর কারণে 299টি আসনে ভোট অনুষ্ঠিত হয়েছে আজ, এবং সেই 299টি আসনের ফলাফলের অপেক্ষা এখন।
ফলাফলের অপেক্ষা যখন, এবং সারাদিন ধরেই সংবাদ মাধ্যমগুলোতেও খবর বেরিয়েছে যে বড় দলগুলো পাল্টা অভিযোগ করেছে একে অপরের বিরুদ্ধে, কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে বিএনপির তরফে, বিএনপির শীর্ষ নেতা থেকে তারেক রহমান থেকে শুরু করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি বা কোনো শীর্ষ নেতা সারা দিনের ভোট প্রক্রিয়া সম্পর্কে দলীয় কোনো মতামত প্রকাশ করেন নাই। তারেক রহমান ভোট প্রদানের পরে যেমন আগের দিনের রাতের ভোটের কথা উল্লেখ করে বলেছেন যে এগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা, সারাদিনে যদি ভোটাররা বেরিয়ে এসে ষড়যন্ত্র রুখে দিতে পারেন তাহলে হয়তোবা সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার ফল পড়বে না, কিন্তু সারা রাত ধরে ভোটের আগের দিন তারা বিভিন্ন চ্যানেলে যেসব অনিয়ম, ভোট কেন্দ্র দখলের চেষ্টা বা জাল ভোট দেওয়ার চেষ্টার খবর পেয়েছেন সেগুলো খুবই উদ্বেগজনক। ভোটের আগের রাতে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির তরফে নজরুল ইসলাম খান, মাহাদি আমিন তারা সংবাদ মাধ্যমের সামনে এসে 127টি অভিযোগ তুলে ধরেছিলেন যে বিভিন্ন জায়গায় কি ধরনের টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা, কেন্দ্র দখলের চেষ্টা, হিন্দু ভোটারদের ভয় দেখানোর চেষ্টা চলছে। এরপর তারেক রহমানকে সবচেয়ে তাৎপর্যপূর্ণ সর্বশেষ বিএনপির যেই প্রতিক্রিয়া পাওয়া যায়, তার আগে তারেক রহমান ঢাকা শহরের বিভিন্ন কেন্দ্র ঘুরে আসেন এবং বিভিন্ন কেন্দ্র ঘুরে এসে তারেক রহমান বলেন যে শুধুমাত্র তখনই তারা ফলাফল মেনে নেবেন যদি ভোট সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়। ভোট গ্রহণ শেষ হয়ে গেছে, এরপর কয়েক ঘন্টা কেটে গেছে, এখন পর্যন্ত তারেক রহমান বা বিএনপির তরফে এরকম কোনো মন্তব্য করা হয় নাই যে ভোট সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে কিনা। তারেক রহমান সংবাদ মাধ্যমকে বলেন যে গত রাতেও একটা দল চেষ্টা করেছে এবং তিনি বলেছেন যে একটা রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে, সরাসরি তিনি জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করেছেন এবং পরে তিনি বলেছেন বিভিন্ন জায়গায় এখনো কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটছে, একটি রাজনৈতিক দল এমন অপ্রত্যাশিত ঘটনা বারবার ঘটিয়ে যাচ্ছে, কাজেই আমরা চাই না এসব ঘটনা ঘটুক। ভোটের ফল মেনে নেওয়ার প্রশ্নে তারেক রহমান সংবাদ মাধ্যমকে সরাসরি বলেন, নির্বাচন যদি নিরপেক্ষ হয়, বিতর্কহীন হয়, তাহলে মেনে নেব না কেন? অবশ্যই সব দলই মেনে নেবে, তবে অবশ্যই একটা শর্ত আছে, নির্বাচন নিরপেক্ষ হতে হবে, নির্বাচন শান্তিপূর্ণ হতে হবে। আমরা যেরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি, যেভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, এরকম বিষয় তো অবশ্যই মেনে নেওয়া যাবে না, কেউই মেনে নেবে না। তার মানে বিএনপির তরফে যে আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ কেমন হয়েছে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয় নাই, তার মানে দলটি অপেক্ষা করছে। তারেক রহমান আগেই তার ভোটারদেরকে যেমনটা বলেছিলেন যে তাহাজ্জুদ থেকে ভোটের ফলাফল নিয়ে আসা পর্যন্ত ভোট কেন্দ্রের সামনে অপেক্ষা করতে হবে এবং ভোট কেন্দ্র থেকে ভোটের ফলাফল মানে জয়ের ফলাফল নিয়ে তবে বাড়ি যেতে হবে। সেই বিষয়টাই আসলে তারেক রহমান সহ বিএনপি এক রকমের পর্যবেক্ষণ করছে, ফলাফল কোন দিকে যায়, ভোট গণনা কিরকম অনুষ্ঠিত হয়, এবং তারা প্রকৃতপক্ষে সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারছে না বলেই কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না। কারণ অন্যদিকে জামায়াতে ইসলামী কিন্তু কয়েকটি আসনের ভোট গ্রহণ স্থগিত করতে বলেছে, সেসব আসনের ভোট স্থগিত করে আবারও ভোট অনুষ্ঠানের দাবি জানিয়েছে, কিন্তু তারা এমন একটা সার্বিকভাবে ভোট গ্রহণ বিষয়ে সন্তোষ প্রকাশ করেছে, যেমন সন্তোষ প্রকাশ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তারেক রহমান যেমন ভোট বর্জন হতে পারে, ভোট বর্জন করতে পারেন, ভোট মেনে না নিতে পারেন, এমন একটা অবস্থান জানিয়ে রেখেছেন যে কেউই যে ভোট মেনে নিতে পারবে না সেটা তো আর তারা মেনে নিতে পারেন না। ঠিক একইভাবে জাতীয় নাগরিক পার্টি মানে জামায়াতে ইসলামীর সবচেয়ে যে বড় শরিক দল, তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংবাদ সম্মেলন করে তারা বলেছে যে কেন্দ্র দখল, সহিংসতা, অনিয়মের অভিযোগ
আছে তাদের কাছে, এবং তারা ভোট গ্রহণ চলাকালে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় সহিংসতা, কেন্দ্র দখল, পোলিং এজেন্টদের বাধা, ব্যালট ছিনতাই, ককটেল বিস্ফোরণের মতো গুরুতর সব অনিয়মের অভিযোগ করেছেন। ঢাকা 18 আসনে তাদের অভিযোগ আছে, ঢাকা 17 আসন নিয়ে, ঢাকা 8 আসন নিয়ে তো বড় ধরনের অভিযোগ আছে। জামায়াতে ইসলামী পর্যন্ত যেসব আসনের ভোট স্থগিত করতে বলছে তার মধ্যে কিন্তু মির্জা আব্বাস নাসিরউদ্দিন পাটোয়ারির বহুল আলোচিত আসন ঢাকা 8 আসন একটি, এবং মনিরা শারমিন জাতীয় নাগরিক পার্টির পক্ষে তারা নোয়াখালীর হাতিয়ায় একাধিক সহিংসতার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন। মুন্সিগঞ্জ 3, গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণের কথা বলেছেন। শেরপুর 1 আসনে ব্যালট বই ছিনতাই হয়ে গেছে এই অভিযোগ করেছেন এবং বলেছেন যে পরে সিল মারা শতাধিক ব্যালট উদ্ধার করা হয়েছে ওই এলাকায় প্রশাসনের পক্ষ থেকে। ঢাকা 18, সিরাজগঞ্জ 1 আসনে একাধিক ভোটার তাদের কাছে অভিযোগ করেছেন যে কেন্দ্রে গিয়ে তারা জানতে পেরেছেন ভোট আগেই দেওয়া হয়ে গেছে। টাঙ্গাইল 8 আসনে সহকারী প্রিজাইডিং অফিসার ব্যালটে নির্দিষ্ট প্রতীকে সিল মেরে দিচ্ছেন এমন অভিযোগও তোলা হয়েছে, এবং তার মানে সিল মারা অবস্থায় ব্যালট পেপার দেওয়া হচ্ছে। এবং পিরোজপুর 3 আসনে জোর করে নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়ানোর অভিযোগ রয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তারা ভুয়া পোলিং এজেন্টের উপস্থিতির অভিযোগ এনেছেন। নাটোর, যশোরে সাংবাদিক সমর্থকদের ওপর হামলা, গাজীপুরে নারী ভোটারদের মারধর, মেহেরপুরে বিভিন্ন কেন্দ্রে ভোটার ও এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগ জানিয়েছেন, এবং ঢাকা 20 আসনে কেন্দ্র দখল ও বুথ উৎখাতের অভিযোগ করেছেন। এবং তারা বলেছেন যে রিটার্নিং কর্মকর্তা পুলিশ প্রশাসনকে এসব জানিয়েও তারা প্রত্যাশিত দায়িত্বশীল আচরণ পাচ্ছেন না, এবং ভোট রিগিং এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। সে কারণে জাতীয় নাগরিক পার্টি কিন্তু পরিষ্কারভাবে ভোট গ্রহণ চলাকালেই জানিয়ে রেখেছে যে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে, প্রয়োজনে তারা এই নির্বাচন বয়কট বা প্রত্যাখ্যান করবেন। সকালবেলা ভোট দিতে গিয়ে কিন্তু নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক পার্টির নেতা, তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেন যে তারা ক্ষমতায় যাওয়ার একেবারে দ্বার প্রান্তে আছেন জামায়াতে ইসলামীর 11 দলীয় জোটের সদস্য হিসেবে, এবং জামায়াতে ইসলামীর যে নির্বাচন পরিচালনা কমিটি পরিচালনা করছেন জুবায়ের সাহেব, অ্যাডভোকেট জুবায়ের কিন্তু এক দফা সকাল সকাল ভোটের দিন এবং ভোট গ্রহণ শেষেও একেবারে আনুষ্ঠানিকভাবে বলেছেন যে বাংলাদেশে একটা ঐতিহাসিক ভোট অনুষ্ঠিত হয়েছে, ঐতিহাসিক গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, কিন্তু তারাও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এরই মধ্যে ঢাকা 8 আসনের ভোট স্থগিত চেয়েছে। কারণ ঢাকা 8 আসনে জাতীয় নাগরিক পার্টির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি অভিযোগ করেছেন যে সেখানে ধান, লাঙ্গল এবং আওয়ামী লীগ সব মিলেমিশে গেছে। এই ঢাকা 8 আসন, কুমিল্লা 8 আসন, পটুয়াখালী 1 আসন, শরীয়তপুর 2 আসন, এই আসনের জামায়াতে ইসলামীর অভিযোগ হচ্ছে যে এই আসনগুলোর ভোট যাতে স্থগিত করা হয়, এবং সেই অভিযোগ জানাতে তারা নির্বাচন কমিশনে গিয়ে বিষয়গুলো অবহিতও করেছেন। এর পরেও কিন্তু জামায়াতে ইসলামী এই পুরো ভোট গ্রহণ প্রক্রিয়াকে ঐতিহাসিক বলছে। তারা বলছে বাংলাদেশের ইতিহাসে একটা অনন্য সাধারণ নির্বাচন হয়েছে, এবং জামায়াতে ইসলামীর আমির তিনি বিকালের দিকে ফেসবুকে পোস্ট দিয়ে যদিও বা বলেছেন যে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে এবং গণনা করে ফলাফল তুলে নিয়ে আসতে হবে, ঠিক তারেক রহমানের মতোই, এবং তিনি বলেছেন যে গতকাল থেকেই আপনারা সব গুজবকে পরাজিত করেছেন, ভোট কেন্দ্র দখলের অপচেষ্টা ও ষড়যন্ত্রকে প্রতিরোধ করেছেন, ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর হয়ে সকাল থেকে উৎসবের মতো করে ভোট দিয়েছেন। কিন্তু আমরা উদ্বিগ্ন হয়ে দেখেছি বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন জায়গায় জাল ভোট দেওয়ার চেষ্টা হয়েছে, পোলিং এজেন্টদের ওপর হামলা হয়েছে, নারীদের হেনস্থা করা হচ্ছে, বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের অপচেষ্টাও হয়েছে। কাজেই জামায়াতের আমির বলছেন তিনি দেশবাসীকে অনুরোধ করবেন যে যেভাবে তারপরেও জনগণ ভোট চুরি ও কেন্দ্র দখলের অপচেষ্টাকে প্রতিরোধ করেছেন, সেভাবেই ফলাফল আসার আগ পর্যন্ত আপনারা আপনাদের ভোটকে রক্ষা করুন। জামায়াতের আমির ফেসবুক পোস্ট দিয়ে এমনকি আল্লাহ বিজয় দান করলে তাদের সমর্থকদের কি কর্তব্য সেটাও বলে দিয়েছেন। তিনি বলেছেন
সর্বশেষ ফেসবুক স্ট্যাটাসে বিকাল 5টার পর ভোট গ্রহণ শেষের পর যে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন জামায়াতের আমির, সেখানে তিনি বলেছেন যে বিজয় দান করলে মিছিল ও স্লোগান নয়, সবাই সিজদায় পড়ব। এবং জামায়াতের আমির লেখেন যে মহান রাব্বুল ইজ্জত একান্ত মেহেরবানিতে মজলুমদেরকে যদি বিজয় দান করেন তাহলে মিছিল নয়, স্লোগান নয়, উচ্ছ্বাস নয়, আমরা সবাই সিজদায় পড়ব, মন ভরে আল্লাহ তাআলার শুকর আদায় করব এবং জাতির সেবার জন্য মহান রবের একান্ত সাহায্য কামনা করব। কাজে একরকম পরিষ্কার জামায়াতে ইসলামীর জোটের যেমন অপেক্ষা বিজয় ঘোষণার, এবং তারা যেমন বিজয়ের জন্য অপেক্ষা করছেন, যে কারণে জাতীয় নাগরিক পার্টি তাদের প্রধান শরিক তারাও বলছেন যে আমরা দেখব, কিন্তু আমরা ফলাফল প্রত্যাখ্যান এবং বর্জনের জন্য প্রস্তুত আছি। এবং তারা এক বিরাট অভিযোগনামা এরই মধ্যে পেশ করেছেন। জামায়াতে ইসলামী কয়েকটি আসনের ভোট স্থগিত করতে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে বলেছে। বিএনপির দিক থেকেও একইভাবে তারা একদিকে যেমন নির্বাচন কেমন হয়েছে এর প্রতিক্রিয়া এখনো জানায় নাই, কিন্তু বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান পরিষ্কার বলেছেন যে শুধুমাত্র নির্বাচন সুষ্ঠু হলেই তাদের পক্ষে ফলাফল মেনে নেওয়া সম্ভব, এবং ভোট যদি সুষ্ঠু নিরপেক্ষ না হয় তাহলে অন্য কেউ যেমন ফলাফল মানতে পারবেন না, তেমনি মানতে পারবেন না তারেক রহমান এবং বিএনপিও।